ইমরান গোডাউনে ছিল। এই শহরের বুকে তার গোডাউন অন্তরালে থাকে, কড়া পাহারা এখানে। বাইরের কেউ ঢুকতে অবধি পারে না। চারপাশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। বিশাল গোডাউনের সামনের দিকে রাখা টুথপেস্ট, শ্যাম্পু, ডিটারজেন্ট জাতীয় প্রসাধনী পণ্য। লোকচক্ষুতে যে ব্যবসা করে ইমরান, এসব তারই প্রমাণ, যেটা শুধুমাত্র লোক দেখানো। ঈগল চোখ এসব পার করলে হুদিশ পাবে আসল গন্তব্যের। ইমরানের মূল পরিচয়, সে একজন স্মাগলার। বাইরের দেশগুলোকে অবৈধভাবে অস্ত্র, কোকেইন, হিরোইন পাচার করাই তার প্রধান কাজ। অথচ এসব কেউ জানে না, না রুবি, না সোয়া, না ওর আত্মীয় স্বজন। বাবা মারা যাওয়ার পর ইমরান ছোটোখাটো মার্কেটিংয়ে জব নিয়েছিল। বেতন দিয়ে চলে যেত সংসার, কিন্তু বিলাসিতা হয়ে ওঠেনি। একটা সময় এক বন্ধুর মাধ্যমে সন্ধান পেল এই কালো ব্যবসার। সোয়ার ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ, সব কিছু ভেবে যোগ দিল ইমরান। দলে নাম লেখালেও প্রথম প্রথম সে ছিল গণনা বহির্ভূত। দূর থেকে দেখত, শিখত। আস্তে ধীরে হয়ে থেকে দেখত, শিখত। আস্তে ধীরে হয়ে উঠল জাত ব্যবসায়ী। ধীরে ধীরে নিজের অভিজ্ঞতা দিয়ে খুলল আলাদা ব্যবসা। কালো টাকার পাহাড় গড়ল। মা বোনের সামনে ঠিকরে দিল সুখ। রাতারাতি ইমরানের এই ব্যবসায় এভাবে হস্তক্ষেপ প্রতিপক্ষরা মেনে নিতে পারেনি। ওকে সরানোর উদ্দেশ্যে গাড়িতে বোমা রাখা হলেও সেই বোমায় ব্লাস্ট হয়ে নিহত হলেন ওদের মা। অথচ ইমরান সরল না, সরবেও না। টাকার নেশা তাকে অজগরের মতো গ্রাস করেছে যে। ইমরানের কাজে আর মন বসল না। সোয়া আদুরে হোক, আহ্লাদি হোক, একটুতে কেঁদে কেটে ফেলার মেয়ে নয়। নির্ঘাত ওই ছেলে সাংঘাতিক কিছু করেছে, না হলে সোয়া তার কাছে নালিশ জানাতো না। ইমরানের মেজাজ তেতো হয়ে যায় যতক্ষণ না এটার হেস্তনেস্ত করবে, ঠিক হবে না। কত বড় সাহস ছেলের তার বোনকে বিরক্ত করা। ইমরান ডায়াল করল কবির লেখা নম্বরে। হুকুম দিল, এখনই সোয়ার ভার্সিটিতে তোর লোক পাঠাবি। সেখানকার ভিপি ছেলেটার হাড়গোড় ভেঙে দিতে বলবি। কিছু হলে আমি আসি। ওপাশ থেকে উত্তর হলো, জি স্যার। ইমরান লাইন কাটল। কবির তার নিজের লোক, যদিও টাকা দিয়ে পোষা। এরকম ছোটোখাটো কাজে লাগে ওকে। আরিয়ানকে মারতে বলেও ইমরানের মন শান্ত হলো না। ব্যাপারটা তো মিটে যাচ্ছে, তাহলে রাগ পড়ছে না কেন? ইমরান জোরালো শ্বাস ফেলল। চেষ্টা করলো কাজে মন দেয়ার, হলো না। ঠোঁট কামড়ালো সে। মানে স্পটে একটা ছোট্ট ভীতু চেহারা ভেসে উঠল তখন। ইমরানের তপ্ত চোখ নিভে আসে। গোডাউন রেখে বেরিয়ে এলো অমনি। এখন বাড়ি ফিরবে সে, সাথে উষ্ণতা নেবে একটি কোমল স্পর্শের। সোয়া ক্লাসে ঢুকলো শুধুমাত্র ইমরান বলেছে বলে, না হলে আজকেও ফিরে যেতে হতো বাড়িতে। এসে মনে হলো সবাই কেমন কেমন করে তাকাচ্ছে তার দিকে। ওই ভিপি তাকে চর মেরেছিল বলেই কি এরা এভাবে দেখছে? সোয়ার মুখটা মুহূর্তেই ছোট হয়ে আসে। কাঁচুমাচু চেহারা এগোতেই পেছনের ব্রেঞ্চ থেকে তৃষা ডেকে ওঠে, এই সোয়া, এইদিকে। সোয়ার মনে হলো এতক্ষণে নিঃশ্বাস ফেলল। দ্রুত গিয়ে বসলো ওর পাশে। তোকে তো কাল রাতেও জিজ্ঞেস করলাম আসবি কি না, সিনই করলি না মেসেজ। সোয়া ছোট করে বলল, ঘুমিয়ে পড়েছিলাম রে। কাল তো ইমরান ভাই এসেছিলেন, তোর খোঁজ করেছেন, ভাইয়া বলেছিল। কথার মধ্যে দুজন ওদের ব্রেঞ্চের সামনে এসে দাঁড়ালো। প্রথম জন সোয়াকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, তুমি কাল থার্ড ইয়ারের হেলাল ভাইকে চর মেরেছিলে না? সোয়ার সদ্য শান্ত হওয়া মাথাটা গরম হলো ফের। হ্যাঁ তো, তোমাদেরও খেতে মন চাইছে? ছেলে দুটো ভ্যাবাচেকা খায় একে অন্যকে দেখে। চোখ গোল করে বলল, তুমি আমাদের মারবে? সোয়া ভুরু কুঁচকায়, মেরে দেখাবো? দ্বিতীয় ছেলেটি বলল, বললেই হলো, মারো দেখি। মারার মতো কিছু কর, তারপর দেখাচ্ছি। দুজন হুহা করে হেসে বলল, মারো না একবার, আমরাও গিয়ে আরিয়ান ভাইকে নালিশ জানাবো। তারপর নিয়ে এসে কালকের মতোই সপাটে চর লাগাবেন তোমায়। ঠিক করে হেসে উঠল ওরা। প্রফুল্লে একে অন্যের সাথে হাইফাইভ করলো, যেন দারুণ মজা পেয়েছে। অপমানের স্বর মুখ থমথমা হয়ে এলো। তৃষা খেপে বলল, এই, তোমাদের কোনো কাজ নেই? যাও এখান থেকে, না হলে কিন্তু আমরাও সিওকে জানাবো গিয়ে। ওরা মাছি তাড়ানোর মতো হাত নাড়ল। যাও যাও, জানাও গে। আরিয়ান ভাই যেখানে, ভয় নেই সেখানে, তাই না?
প্রথম ছেলেটি বলল, ঠিক তাই। গরম চোখে তাকালো। এবার তোমরা যাবে? তখনই ক্লাসে প্রফেসর ঢুকলেন। ছেলে দুটো উত্তর দিতে গিয়েও গিলে ফেলল। তড়িঘড়ি করে নিজেদের বেঞ্চে গিয়ে বসলো। সোয়ার ভেতরটা রাগে ফুঁসছে তখন। তৃষা বোঝালো, ওদের কথা স্যার, লোকে কত কিছু বলবে, সব ধরলে হয়। সোয়ার নিরুত্তর দৃষ্টি তখন নাক বরাবর টাঙানো হোয়াইট বোর্ডের দিকে। সে চোখ দিয়ে সেখানে লিখল, এই ছেলের জন্য পদে পদে অপমানিত হচ্ছি। ওর অবস্থা দফা রফা না করা অবধি আমার শান্তি নেই। হেলাল, হৈমিক একটা ইয়ারফোনের দুটো স্পিকার দুজনের কানে গুঁজে ভিডিও দেখছে। একটু পরপর মিটিমিটি হাসছে। খানিক বাদে আরিয়ান এলো সেখানে, সঙ্গে ৬-৭ জন ছেলে। ভার্সিটিতে এলেই যারা এক মুহূর্ত পেছন ছাড়ে না ওর। আরিয়ানকে দেখতেই হেলাল, হৈমিক তটস্থ ভঙ্গিতে উঠে দাঁড়ালো। কান থেকে হেডফোন খুলে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাই, তোদের ক্লাস নেই? এখন নেই ভাই, 12টার দিকে। ও শোন, 2 দিন পর ভার্সিটিতে প্রোগ্রাম আছে। তোদের দুজনের কাজ হবে সব ক্লাসে গিয়ে গিয়ে নাম নেয়া, কে কিসে পারফর্ম করবে সেসব, বুঝেছিস? দুজন একসঙ্গে মাথা ঝাঁকালো। জি ভাই। আরিয়ান বাইকের চাবি এক ছেলের হাতে দিয়ে বলল, বাইকটা নিয়ে আয় তো। ছেলেটি ছুটে গেল সেকেন্ডে। আরিয়ান যেতে যেতে সবার উদ্দেশ্যে বলল, ঘোরাঘুরি না করে ক্লাস কর। পরীক্ষায় বসতে না পারলে এবার আমার কাছে এলেও কিন্তু লাভ হবে না। কোনো সুপারিশ চলবে না এবছর। সবাই মাথা দোলালো, ভদ্রের মতো বসলো। জি ভাই। আরিয়ান বাইক ছুটিয়ে চলে গেল। যে যেভাবে পারলো সালাম ঠুকলো। কেউ আগ বাড়িয়ে বলল, সাবধানে যাবেন ভাই। পুরোটা মনোযোগ দিয়ে দেখলো হেলাল। চোখের সামনে একটা সুন্দর দৃশ্য ভেসে উঠল তার। ঠিক আরিয়ান যে স্থানে, একদিন সে থাকবে। এইভাবে সবাই সালাম দেবে ওকে, সম্মান দেবে, শ্রদ্ধা করবে, হবে এরকম। হেলালের ভাবনার মধ্যেই বাকি ছেলেরা যে যার কাজে ফেরে। কেউ ঢোকে ক্লাসে, রয়ে যায় হৈমিক। ভাবুক হেলালকে ধাক্কা দিয়ে বলে, কিরে স্যার? হেলাল নড়েচড়ে উঠল। পুনরায় বেঞ্চে বসে বলল, শুধু হিসেবে মজা পাচ্ছি না বুঝলি, কিছু একটা মিসিং। হৈমিক ভ্রু নাচায়। বিড়ি খাবি মামা? হেলাল ঠোঁট বাঁকায়। এই না হলে তুই আমার বন্ধু? যা, দুটো বেঞ্চন নিয়ে আয়। খুচরা আছে না? আছে, আনছি, এখানে থাকিস। হৈমিক লম্বা পায়ে বাইরে গেল। হেলাল বসে রইল একা। একটু আগের ভাবনাটাই মাথায় ফের করা নাড়ল। কোনো একদিন যদি পারত এই বিরাট ভার্সিটির প্রতিনিধি হতে। এই ভার্সিটির ভিপিকে চিনিস? কোথায় পাবো? মাঠের আনাচে কানাচে তখন একটা লোকও নেই। মনোযোগীরা ক্লাসে আর অমনোযোগীরা ভার্সিটির পেছনে। প্রশ্নটা শুনে চোখ তুলল হেলাল। মুখের সামনে 7-8 জন বাঘা বাঘা লোক দেখে কপাল কুঁচকালো। তার সাথে তুই তুকারি। সে গম্ভীর কণ্ঠে পাল্টা প্রশ্ন করল, কেন, কি দরকার? তন্মধ্যে একজন তেতে বলল, দরকার কি তোকে বলতে হবে? ভিপি কোথায় জানলে বল। হেলালের ইগোতে লাগে। আরিয়ান ভিপি ঠিক আছে, তার সম্মান আলাদা, তাই বলে সে কি তুচ্ছ? এরা ওর সঙ্গে ভাব নিচ্ছে, সাথে কুকুরের মতো আচরণ। তুই করে বলা। হেলাল নিজের আধিপত্য বোঝাতে বলল, আমি ভিপি। বলতে দেরি, ওদের ওকে তুলে শূন্যে ছুঁড়ে মারতে দেরি হলো না। হকচকালো হেলাল। কিছু বুঝে ওঠার আগেই ছিটকে পড়ল তার কাটা বাউন্ডারির ওপর। গাল, হাতের তালু ছিলে গেল। রক্ত বের হলো মুহূর্তে। একজন এগিয়ে এসে হেলালের কলার ধরে দাঁড় করায়। শালা, তোর এত বড় সাহস, আমাগো মাইয়ারে ডিস্টার্ব করস? বলে ঘুষি মারল নাকে। স্পষ্ট দৃষ্টি ঝাপসা হয়ে এলো হেলালের। গায়ে তখন অনেক আঘাত পড়ছে। একটা সময় মাটিতে নেতিয়ে পড়ল। লোকগুলো চারপাশ থেকে ইচ্ছা মতো লাথি মারল ওকে। পালের গোদা শাসিয়ে বলল, সোয়া ম্যাডামের দিকে চোখ তুলে দেখলেও খবর আছে তোর। সুস্থ ছেলেটাকে মিনিটে আধমরা করে রেখে গেল। ওরা যখন গেট পেরিয়ে যাচ্ছিল, হৈমিক সিগারেট হাতে ঢুকছে। শীষ বাজাতে বাজাতে সেই জায়গায় গেল যেখানে বসেছিল দুজনে। বেঞ্চে হেলাল নেই, অথচ মোবাইল রাখা। হেডফোনটাও পড়ে আছে মাটিতে। হৈমিক সেটাকে তুলে বসতে যাবে, এর মধ্যে চোখ গেল দূরের বাউন্ডারিতে। নিচেই পড়ে আছে হেলাল। আরিয়ান কেবল ঢুকছে বাসায়, অমনি একটা স্টিলের বাটি পায়ের কাছে লুটিয়ে পড়ল। ঝনঝন ঝনঝন শব্দ তুলে কিছুক্ষণ ঘুরে থেমে গেল। প্রথম দফায় ভড়কালো সে। বাটির থেকে চোখ তুলে সামনে তাকালো।
সাবিনা লাঠি হাতে দাঁড়িয়ে। আর একবার বাড়িতে ঢুকলে তোর খবর আছে। আরিয়ান হতভম্ব হয়ে চেয়ে রইল। হাতঘড়ি দেখল একবার, সবে 12টা বাজে। কৌতূহলে রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। কি হয়েছে? কাকে ধমকাচ্ছ তুমি? সাবিনা জানলা থেকে চোখ ফেরালেন, ভুরু কুঁচকে বললেন, তুই এখন? হ্যাঁ এলাম। তুমি বকছিলে কাকে? সাবিনার ক্রয়ের ভাঁজ মিলিয়ে গেল, কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, কাকে আবার? ওই বজ্জাত বিড়ালটাকে। আরিয়ান হতচেতন হয়ে বলল, মানে? মানে আবার কি? ওটা প্রতিদিন এসে আমার রান্না করা তরকারিতে মুখ দিয়ে যায়। একটা দিন বাগে পাই না। আজ পেয়েছিলাম, কিন্তু মারতে পারলাম না, পালিয়ে গেল। ভদ্রমহিলার মুখ দেখে মনে হলো জগতে এর থেকে বড় কোনো দুঃখ আর নেই। মুখ ফুলিয়ে শ্বাস ফেলল আরিয়ান। বাটি পড়ার উৎকট শব্দে মাথা ব্যথাটা ফিরেছে আবার। কক্ষে রওনা করতেই সাবিনা ডেকে উঠলেন, হ্যাঁ রে বাবু, তুই এখন এলি কেন? কিছু দরকার? আরিয়ান ফিরে তাকিয়ে বলল, মা, কতবার বলেছি বাবু ডাকবে না আমায়, বাচ্চা বাচ্চা লাগে। মা ভালোবেসে ডাকছে, পছন্দ হচ্ছে না তাই না? আরিয়ান বলল, না হচ্ছে না। সাবিনা রেগে মেগে বললেন, সে তো হবেই না, মা ডেকেছে না। মায়েরই তো সব দোষ। মা তরকারিতে ঝাল দিলে বিপদ, নুন দিলে বিপদ। ঠিক আছে, সমস্যা নেই। মাকে নিয়ে এত সমস্যা হলে বিয়ে করে বউ নিয়ে আয়। গ্রাজুয়েশন কমপ্লিট করে ঘুরে বেড়াচ্ছে, কোথায় বাবার অফিসে যাবে তা না, মাকেও শান্তি দিচ্ছে না, বাপকেও না। দিন রাত রাজনীতি আর রাজনীতি। আরিয়ান বিরক্তির শীষ টেনে বলল, কথা শুরু হলো বিড়াল দিয়ে, বউ, বাবা, অফিস, রাজনীতি এসব কোত্থেকে এলো? বাংলাদেশ থেকে একটানে থাইল্যান্ড চলে যায়। সাবিনা দুই ভুরু উঁচিয়ে বললেন, এখন মায়ের কথা তোর ভালো লাগছে না তাই না? এই দিন দেখার জন্য বুঝি তোকে মানুষ করলাম, এত আদর যত্ন দিয়ে বড় করলাম। হায় আল্লাহ! সাবিনা হা হুতাশ করে শাড়ির আঁচলে নাক চাপলেন, বোঝালেন সে কাঁদছে। আরিয়ান বোঝাতে গেল, মা আমি সেরকম বলিনি, তুমি ভুল ভাবছ। ও, এখন আমি ভুল ভাবছি? মা এখন ভুল? সেটা কখন বললাম? তার মানে আমি মিথ্যা বলছি? আরিয়ান বিপাকে পড়ল, যা বলছে তাতেই বিপদ। কথা না বাড়িয়ে সমর্পণ করলো এবার। আচ্ছা বাবা, সরি, সব ভুল আমার, তুমি যা ইচ্ছে ডেকো। সাবিনা নাক থেকে আঁচল সরালেন, গদগদ হয়ে বললেন, তোর মামার বন্ধুর মেয়েকে দেখেছি আজ, ভারী মিষ্টি, বলিস তো দেখি তোর জন্য। আরিয়ান ভুরু গোটালো। আবার শুরু করলে? এই জন্যই বাড়ি ফিরতে মন চায় না। আরিয়ান চেতে ঘরে গেল, ধরাম করে দরজা লাগালো। সাবিনা মনক্ষুণ্ণ হলেন, এতক্ষণ এত নাটক, এত কাহিনী কোনো কাজেই দিল না, করবেনটা কি তাহলে? আরিয়ান ঘরে ঢুকলো, মিনিটে বেরিয়ে এলো আবার। পরনে সে একই জামা কাপড়। সাবিনা মাত্র খাবার বাড়তে নিয়েছিলেন, এর মধ্যে ছেলেকে হন্তদন্ত হয়ে বেরোতে দেখে বললেন, কোথায় আবার যাচ্ছিস? আরিয়ান না দাঁড়িয়ে জবাব দিল, হেলালকে কার যেন মেরেছে, হাসপাতালে যাচ্ছি। তিনি বিড়বিড় করলেন, ডাক্তার সাহেব, খাওয়া ফেলে হসপিটালে যাচ্ছেন উনি। আল্লাহ, কবে একটা বউ আসবে আর কবে দূর হবে আমার ছেলেটার এই উড়নচণ্ডী স্বভাব। রুবি বারান্দায় টাঙানো দড়িতে ভিজে কাপড় মিলছে, সদ্য গোসল সেরেছে সে। মেঘের গর্জন শুনে আকাশের দিকে চাইল। কালো কালো কাদম্বিনীর গতিপথ মন দিয়ে দেখল, ওই আকাশের সঙ্গে ভীষণ মিল ওর। এই সুন্দর ঝকঝকে, এই যেন মেঘ ঢেকে কৃষ্ণে শুয়ে যাওয়া। এই বাড়িতে ওর পরিচয় ইমরানের স্ত্রী, যে মানুষটার সাথে কথা বলতেও ভয় হয় না, কখনো প্রহার করেনি, শুধুমাত্র ছোঁয়ার কিছু এদিক ওদিক হলেই ধমকায়। এই যা, তাদের বিয়ের আজ অনেক বছর, অথচ সম্পর্কটা একই স্থানে অটল। বাবা মারা যায় যখন ছোঁয়া খুব ছোট, মা মারা যায় তখন সে 14 বছরের কিশোরী। ইমরান ব্যবসা নিয়ে ব্যস্ত, ছোঁয়াকে আগলে রাখার কেউ নেই। আত্মীয় স্বজন নিতে চাইলেও ইমরান দেয়নি। বোনকে সে কাজ ছাড়া করবেই না কখনো। দুই ভাই বোনের বয়সের তফাৎ প্রায় 11 বছর। ছোঁয়া একা, আবার তাকে ছাড়তে নাছরবান্দা ইমরান। শেষে ছোট খালা বুদ্ধি দিলেন বিয়ে করতে। ইমরান ভেবে দেখল এটাই সঠিক উপায়, কিন্তু রাতারাতি মেয়ে কোথায় পাবে? ঘটক ডাকা, মেয়ে পছন্দ করা, সম্বন্ধ পাকাপাকি। ইমরানের ভাবতে বসলেই তো মাথা ব্যথা করে। তখনই আগন্তুকের মতো হাজিরা দিল রুবি। মেয়েটা তখন কলেজে পড়ে। সেদিন ইমরান গিয়েছিল প্রিন্সিপালের রুমে ডোনেশন নিয়ে কথা বলতে। কাজ শেষে যখন বের হয়,
কানে আসে একটি মেলি স্বর। ইমরান থামল, ঘাড় কাত করে চাইল। পরনে সাদা ইউনিফর্ম আর দুপাশে দুটো বেনি দোলানো। রুবি তখন ব্যস্ত ঝগড়ায়। সম্মুখে মাথা নামিয়ে দাঁড়িয়ে এক ছেলে ইমরানের কানে এলো, তোমার সাহস কি করে হলো আমাকে প্রেমপত্র দেয়ার? খুব মনোযোগে রুবিকে পা থেকে মাথা অবধি দেখল সে। সাথের ছেলেটিকে ডেকে ওকে ইশারা করে দেখালো। পরের দিনই বিয়ের প্রস্তাব গেল রুবিদের বাড়িতে। রুবির বাবা এক কথায় রাজি হলেন। এত বড় বাড়ি থেকে সম্বন্ধ এলে কে না হয়। রুবি দ্বিমত করার সুযোগটুকু পেল না। কলেজ থেকে ফিরেই বিয়ের পিড়িতে বসে যায়। আরও পড়তে চাইছিল, হয়নি। বিয়ে হলো পরপর। বাসরাতে কাছে থেকে দেখতে পেল স্বামীকে, সঙ্গে সোয়াকে নিয়ে এসেছে সে। 17 বয়সী মেয়ের উচ্চাটন তখন প্রগাঢ়। স্বামী সংসার নিয়ে মস্তিষ্কে হাজার রকম ভাবনা, অথচ মিষ্টি কথার বদৌলতে ইমরানের প্রথম বাক্যটিই ছিল সোয়াকে দেখিয়ে, ও আমার বোন, আমার কলিজার টুকরো, আজ থেকে ওকে দেখে রাখার দায়িত্ব তোমার। আচমকা দুটো ঠান্ডা হাতের স্পর্শে চমকে উঠল রুবি। ভাঙল পুরনো ধ্যান। ধরপড় করে ঘাড় বাঁকিয়ে চাইল। ইমরানকে দেখতেই স্বস্তি পেল। আবার মুইয়ে এলো সাথে। নিচু কণ্ঠে বলল, আপনি এই সময়? ইমরান উত্তর দিল না, নাক ডুবালো রুবির ভেজা চুলে। প্রশ্ন করল, শ্যাম্পু করেছ? হ্যাঁ। কি শ্যাম্পু দাও তুমি? রুবি ভুরু কুচকালো। শ্যাম্পু সাবান তো সব ওয়াশরুমেই রাখা। দুজনে একই ওয়াশরুম ব্যবহার করে, অথচ লোকটা জানেই না তার বউ কি মাখে। ইমরান নাক নামিয়ে গলায় আনল রুবির। শাওয়ার জেলে সুঘ্রাণ পুরুষালী গাত্রে অন্যরকম ঢেউ তোলে। ইমরানের দীর্ঘ দেহে চিকন শরীরে লেপটে গেল তার। বিয়ের 3 বছর, অথচ এখনও ইমরানের স্পর্শে একই রকম কাঁপে। রুবি ছুটতে চাইলেও পারে না। ইমরান ওর চুল সরিয়ে কাঁধে ঠোঁট বোলাচ্ছে, পায়ের তালু অবধি শিরশির করছে এতে। সে আস্তে করে শুধালো, খাবার বাড়বো? ইমরানের উত্তর এলো সময় নিয়ে। বলল, না, অন্য কিছু মন চাইছে। কি? ইমরান রুবিকে নিজের দিকে ফেরালো। সে নিষ্পলক চেয়ে থাকলেও রুবি কখনোই ওই ঘোলাটে চোখে চাইতে পারে না। আজও পারল না। তার চোখ ইমরানের কোমর অবধি। ইমরান হঠাৎই কোলে তুলল তাকে। হাতের তোয়ালাটা পড়ে রইল বারান্দায়। রুবির পিঠ ঠেকল নরম বিছানায়। সে উদ্বেগ নিয়ে বলল, কি করছেন? ইমরান আঙুল চেপে ধরল ঠোঁটে। রুবি বুঝে ফেলল ইমরানের বাড়ি ফেরার কারণ। এত বছরের অভ্যাস আছে এসবের। তার আঁচলে ইমরানের হাত পড়তেই মিনমিন করে বলল, আমি গোসল করেছি, নামাজ পড়ব। আবার করো, ট্যাপে জলের অভাব নেই। রুবির বলার কিছুই পেল না। ইমরান ঘনিষ্ঠ হলো। একটা সময় গা ভাসালো সেও। আরিয়ান হাসপাতালে এসেছে প্রায় 2.5 ঘন্টা। হেলালের অবস্থা মাঝামাঝি। মার খেয়েছে প্রচুর, তবে গুরুতর আঘাত পায়নি। নাক, মুখ, মাথা ফেটে রক্তক্ষরণ হয়েছে বেশি। আরিয়ানের পৌঁছালে দলের কোন ছেলেই রক্ত দিয়ে ফেলেছে। চিকিৎসা শেষে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে ওকে। আপাতত কেবিনের সামনে বিশাল জটলা বেঁধেছে। 4-5 জন মিলে ওকে হাসপাতালে আনলেও আরিয়ান আসতেই যেন সব হুড়হুড় করে উড়ে এলো। সরু করিডোর ভরে গেল কতগুলো জোয়ান ছেলেতে। আরিয়ান প্রায় একরকম জেরা করছে হোমিককে, কি হয়েছে, কিভাবে হয়েছে, কিন্তু ছেলেটা ঠিকঠাক কিছুই বলতে পারছে না। অনেক চিন্তার পর মনে পড়ল, সিগারেট কিনে ভার্সিটিতে ঢোকার সময় কতগুলো লোককে বের হতে দেখেছিল। সিগারেট কথাটা চেপে বাকিটুকু জানালো সে, কিন্তু এতে আরিয়ান কিছুই বোঝেনি। দুশ্চিন্তায় পড়ে মাথার রগ দপদপিয়ে ওঠে। আরিয়ান তবুও ফিরল না বাড়িতে। লোকগুলো কারা, হেলালকে কেন মেরেছে এসব জানা দরকার, কারণ ওকে আলাদাভাবে মারতে আসার কথা নয়। ওর মতো চুনো মাছ কে জালে ধরবে? আরিয়ানের বিবেচক মস্তিষ্ক বলছে এখানে পরোক্ষভাবে সে জড়িয়ে। নির্ঘাত তার প্রতিপক্ষ দল ওকে ভয় দেখাতে ওর ছেলেদের মেরেছে, কিন্তু কোনো কিছুই নিশ্চিন্ত হয়ে বলা যাচ্ছে না যতক্ষণ না হেলালের জ্ঞান আসবে, জানাও যাবে না। সামনে নির্বাচন। প্রতিবারের মতো এবারও প্রতিনিধির আসন আরিয়ান হাতছাড়া করবে না, কোনো মতেই না। হাসপাতালের বিল সেই মেটালো। সবাই মিলে অপেক্ষা করলো হেলালের জ্ঞান ফেরার। আধা ঘন্টা পর নার্স এসে জানালেন, আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে। নড়েচড়ে উঠল সকলে। আরিয়ান শুধালো, দেখা করতে পারবো? পারবেন, তবে সর্বোচ্চ 2 জন। আরিয়ান গেল।
সাথে ঢুকলো ভৌমিক। হেলালের সঙ্গে তার গলায় গলায় ভাব। হেলাল তখন লম্বা হয়ে বেডে শুয়ে, মাথায় চওড়া ব্যান্ডেজ, সারা মুখেও তাই। ব্যান্ডেজের তোপে চেহারা দেখাই মুশকিল। ওরা ঢুকতেই সে নিভু চোখে চায়। আরিয়ানকে টুল টেনে দিল ভৌমিক। বসল সে। হেলাল ঘাড় কাত করে তাকাতে গিয়ে আর্তনাদ করে উঠল ব্যথায়। আরিয়ান ব্যস্ত কণ্ঠে বলল, নড়ছিস কেন? শুয়ে থাক। হেলাল হাত পা মাথা কিচ্ছু নাড়াতে পারল না। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাই ব্যথায় আমি মইরাই যামু। চোখে কিছু দেখছি না, সব ঝাপসা। আপনার সুন্দর মুখটাও দেখি না, হৈমিককার বান্দরের মতো মুখটাও না। হৈমিক খেকিয়ে বলল, মরতে বসেও আমার চেহারা নিয়ে কথা বলে। দেখছেন ভাই, ওরে কি করা উচিত বলেন? মাথায় আর একটা বাড়ি দিমু? আরিয়ান মৃদু ধমকালো, চুপ কর। এরপর হেলালের দিকে চেয়ে বলল, লোকগুলো কারা ছিল? চিনিস ওদের? দেখেছিস কখনো? হেলাল আস্তে মাথাটা দুদিকে নেড়ে বলল, খোদার কসম ভাই, জন্মের পর থেকে ওগো দেখি নাই। হুদাই মারছে আমারে। ওরা তো আপনারে খুঁজতে আইছিল। আরিয়ান চকিতে তাকালো। কি? ভাই। একে একে সব ঘটনা খুলে বলল হেলাল। আপনি কোন ভাই? ওই মাইয়ারে কি আমি ওই দিনের পর আর ডিস্টার্ব করছিলাম? খালি একটা কথাই কইছিলাম দেখা মাইয়া আমার থাপ্পড় দিল। তার কথার মাঝে চোখ ছোট করলো আরিয়ান। কি বলেছিলি? হেলাল তৎক্ষণাৎ থেমে গেল। হৈমিকের দিকে তাকালো সহসা। সে জিভ কাটল, যার অর্থ এইবার শেষ। আরিয়ান তখনই গম্ভীর গলায় ডাকল, হৈমিক। হৈমিক নড়ে উঠল ভয়ে। হ্যাঁ ভাই। কি হয়েছিল সেদিন? আরিয়ানের স্থূল স্বর। হৈমিক অসুস্থ হেলালের দিকে ফেরে। সে ভীতু চেহারায় দুদিকে মাথা নেড়ে বোঝালো, বলিস না। হৈমিক আমতা আমতা শুরু করলো, আপনাকে তো বলেছিলাম ভাই, মেয়েটা পড়ে গেল। তারপর আরিয়ান উঠে দাঁড়াতেই হৈমিকের কথা বন্ধ। উল্টে কলিজায় সলাৎ করে ওঠে। আরিয়ান একদম মুখোমুখি এসে দাঁড়ালো। হুঁশিয়ারি দিল, একটা বর্ণ মিথ্যে বললে তোর খবর আছে। হৈমিক ঘাবড়ে যায়, চোখ নামিয়ে বলে, ভাই গতকাল আমরা তিনজন গেটের সামনে সিগারেট খাইতেছিলাম। তখন মাইয়াটা আসলো, গাড়ি দিয়ে নামলো। ওরে দেখতেই অলোকে সিটি বাজাইলো। মাইয়াটা গরম চোখে তাকাইলো আমাগো দিকে, কিন্তু কিছু বলে নাই। গেটের সামনের ওই জায়গায় পানি জমে না। হাঁটতে গিয়া পা স্লিপ করে পড়ে গেল। তারপর ওর এক পাশ থেকে ওড়না সইরা যায়। হেলাল তখন কইল যে দোকান খুলে গেছে, জিনিসপাতি দেখালাও। এই লাইগায় মাইয়া আইসা ওরে থাপ্পড় মারছিল। বিরতি নিতে ওর গালে কষে চর মারল আরিয়ান। হৈমিক আর্তনাদ করে বলল, ভাই আমি কই নাই তো। ওই কইছে। হেলাল ভয়ে আগে ভাগে ছুড়ে পড়া শুরু করেছে। আরিয়ান ক্ষুব্ধ গলায় বলল, অসভ্যের দল, নিজেরা দোষ করে আবার আমার কাছে বিষয় নিয়ে গেছিলি। তারপর আগুন চোখে হেলালের দিকে তাকালো। এতেই চুপসে গেল বেচারা। আরিয়ান রেগে বলল, তুই বেঁচে গেলি, আর কোনো দিন তোরা তিনটা আমার ধারের কাছে ঘেসবি না। লম্বা পায়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেল আরিয়ান। হৈমিক কটমট করে হেলালকে বলল, সব তোর জন্য হয়েছে, তুই অসভ্য, আমি না। খাবার টেবিলে ইমরান ঘোষণা করলো, তুমি যে ছেলেটার কথা বলেছিলে ওকে আমার লোক গিয়ে শাস্তা করে এসেছে। আশা করছি ও আর তোমাকে বিরক্ত করবে না। ঝলমলে কণ্ঠে বলল, সত্যি ভাইয়া? হ্যাঁ, খুশি এবার? সোয়া আহ্লাদি কণ্ঠে বলল, ভীষণ। ইমরান মুচকি হাসল। সোয়ার এলোমেলো চুল দেখে রুবিকে বলল, খাওয়ার পর ওর চুলে একটু তেল লাগিয়ে দিও তো রুবি। রুবি চুপচাপ খাচ্ছিল। কথাটা শুনে মাথা ঝাঁকালো শুধু। ইমরান বাম হাতে বোনের কপালে আসা চুলগুলো সরিয়ে দিয়ে বলল, নতুন কি বই কিনতে হবে লিস্ট বানিয়ে আমাকে দিস। সোয়া ঘাড় হেলালো। আচ্ছা। ইমরান ফের খাওয়ায় মনোযোগ দেয়। খেতে খেতে তাকায় সামনে বসে স্ত্রীর দিকে। রুবির খাওয়া থেমে যায় হঠাৎ। পায়ের পাতায় আর একটা খসখসে পায়ের স্পর্শ পেয়ে চোখ তুলে চাইল। ইমরান মিটিমিটি হাসে। রুবি কাঁচুমাচু চোখে সোয়াকে দেখল একবার। তারপরের দিন সোয়া স্ফুত মনে ভার্সিটিতে যায়। ঢুকতেই মুখোমুখি হলো আরিয়ান আর তার দলবলের। অমনি হাসিতে নিভে গেল ওর। প্রকাণ্ড কৌতূহলে চোখ পিটপিট করল। আরিয়ান কথা বলছিল দাঁড়িয়ে। হঠাৎ সোয়ার দিকে চোখ পড়তেই থামল। সোয়া থতমত খায়, দ্রুত চোখ ফিরিয়ে পিলপিল পায়ে হাঁটে। তার মাথায় ঢুকছে না আরিয়ান সুস্থভাবে এভাবে দাঁড়িয়ে কিভাবে। ভাইয়া না বলল লোক পাঠিয়ে ওকে শাস্তা করেছে। সে তো ভেবেছিল কয়েক ঘা দিয়েছে ওরা।
মারলে তো এমন হওয়ার কথা নয়। সোয়ার সব এলোমেলো লাগছে। আরেকবার আরিয়ানের দিকে ঘুরে চাইল। বেখেয়ালে হাঁটতে গিয়ে হোঁচট খেলো আবার। পড়তে পড়তেও সামলালো নিজেকে। আরিয়ান ভুরু কুঁচকে দেখছিল এতক্ষণ। হেসে ফেলল এবার। সোয়া লজ্জা পেল। বিলম্ব ব্যতীত তস্ত্র কদমে ঢুকে গেল ক্লাসে। ভাইয়ের প্রতি অভিমানে ঠোঁট ফোলালো সে। ভাইয়া কেন মিথ্যে বলল? এক্সকিউজ মি। ডাক শুনে ঘুরেছিল সোয়া। একবার চারপাশে দেখে নিশ্চিত হতে শুধালো, আমায় ডাকছেন? রাসেল হেসে বলল, আরোহী জামান সোয়া, তাই তো? সোয়া বিভ্রান্ত কণ্ঠে বলল, হ্যাঁ আপনি? আমি রাসেল। কেমন আছো? আপনার কি দরকার? তেরা জবাবে রাসেলের হাসিটা কমে। আমি কেমন আছি তাতে না, মানে তোমার সঙ্গে আলাপ করতে এলাম। সোয়া চোখ ছোট করলো। কেন? আপনাদের ভিপি বুঝি আপনাকে পাঠিয়েছে যাতে এই সুতোয় আমার গালে হাত তুলতে পারে? রাসেলের মাথার উপর দিয়ে গেল সব। ভিপি মানে আরিয়ান? না, ও কেন পাঠাবে আমায়? এই এক সেকেন্ড, তুমি কি আমাকে চেনো? না, কিন্তু সেদিন দেখেছিলাম। আপনি তো আমার নাম জিজ্ঞেস করেছিলেন। রাসেল ভুরু উঁচিয়ে বলল, বাহ, দারুণ মেমোরি তো। তবে আমাকে আরিয়ান পাঠায়নি, আমি নিজে এসেছি। আমরা এখানকার পুরনো ছাত্র হলেও রাজনৈতিক খাতিরে এখানে থাকা হয়। তোমার কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। সোয়া তীক্ষ্ণ চোখে চেয়ে রইল। ভাবল এর মতলবটা কি। রাসেল গলা ঝেড়ে বলল, তুমি কি আমার উপর রেগে আছো সোয়া? সোয়া বলল, আপনার উপর রাখবো কেন? আপনার কি দোষ? তাহলে কফি চলবে? ভনিতা স্যারে প্রস্তাব দিল রাসেল। সোয়া অবাক হয়। মানা করতে গেলেই রাসেল করুণ কণ্ঠে বলল, প্লিজ। আপত্তি গিলে মুচকি হাসল সোয়া। ঠিক আছে বলল। রাসেল হাত ইশারা করে পথ দেখালো। লেডিস ফার্স্ট। হঠাৎ কফির প্রস্তাব। হাসল রাসেল, বলল, একটা মারাত্মক মেয়ে দেখলাম, তাই তার মারাত্মক কাজের জন্য ট্রিট দিতে ইচ্ছে হলো তো তাই। সব বুঝতে না পেরে বলল, বুঝলাম না ঠিক। কিছু না, সেদিনের জন্য আরিয়ানের হয়ে আমি সরি বলছি তোমায়। আপনি কেন সরি বলবেন? আর আপনি সরি বলছেনই বা কেন? সেদিন ভুল তো আমার ছিল। আমি একটা ছেলেকে মেরেছি, তাই ভরা ভার্সিটিতে আমাকেও মার খেতে হলো। সোয়ার কণ্ঠ সোরা সোরা। রাসেল বলল, না, তোমার যে সেদিন ভুল ছিল না আমি জানি। সব ভুরো বাঁকায়। কিভাবে জানেন? কোনো একভাবে। ওসব ছাড়ো, সামনের প্রোগ্রাম আছে ভার্সিটির, পার্টিসিপেট করবে না? এখনও ভাবিনি। তারপর হাত ঘড়িতে সময় দেখে বলল, আমার ভাইয়া নিতে আসতে পারেন? সময় হয়েছে, এখন তাহলে উঠি। এখনই? কফি তো শেষই করলে না। সমস্যা নেই, আজ আসি। তাহলে বলতে চাইছ আবার কফি খাওয়া হবে একসাথে? রাসেলের কথায় দুষ্টুমি। সোয়া হেসে বলল, আল্লাহ চাইলে কি না হয়, উনি হয়তো চাইবেন, সাথে তোমাকেও তো চাইতে হবে। আজ যখন এসেছি ইনশাল্লাহ পরেও আসবো, তবে একটা শর্ত। রাসেল কপাল কুঁচকায়। কি শর্ত? আজকের বিল আমি দেব। রাসেল মাথা নাড়ল। নো এ, ইনভাইট আমি করেছি, করলেই হলো, বিল আমি দেব, না হলে কফি খাওয়া এখানেই শেষ। হার মানল রাসেল। আচ্ছা ঠিক আছে। ক্যান্টিনের সার্ভিং ছেলেটাকে কাছে ডাকলো রাসেল। বিল মেটালো সোয়া। ও চলে যেতে রাসেল ছেলেটিকে উঁচায়, মেয়েটা সুন্দর না? হ ভাই। ছেলেটা দাঁত বের করে বলল। রাসেল চোখ রাঙিয়ে বলল, তোর ভাবি, বুঝেছিস? ছেলেটা দাঁত বন্ধ করে মাথা দোলালো। ফের বলল, হ ভাই।